হ্যালো সবাইকে, স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমরা হচ্ছে নবম শ্রেণীর, তোমরা যারা হচ্ছে এবার ক্লাস 9-এ উঠলা, তোমাদের হচ্ছে যে কম্পালসারি একটা ম্যাথ সাবজেক্ট আছে হচ্ছে জেনারেল ম্যাথ। সো এই ম্যাথের আমরা হচ্ছে প্রথম চ্যাপ্টার অর্থাৎ অধ্যায় 1 বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যার তোমার হচ্ছে এই বইয়ের বেসিক্যালি হচ্ছে যতগুলো চ্যাপ্টার আছে ধারাবাহিকভাবে সবগুলো ম্যাথ আমরা সলভ করব। সো এটার ধারাবাহিকতায় আজকে আমরা হচ্ছে অধ্যায় 1 বাস্তব সংখ্যা এই চ্যাপ্টারের যতগুলো বেসিক আছে আমি সবগুলো বেসিক কমপ্লিট করব। দেন হচ্ছে আমরা কি অনুশীলনী ম্যাথগুলা একে একে সবগুলো করাবো। সো দেখো, তোমরা যারা আগের কারিকুলামে ছিলা, তোমাদের হচ্ছে ওই ক্লাস 8-এ ছিলা, তোমরা হচ্ছে একটা নতুন কারিকুলাম পাইছিলা। সো ওইটা থেকে আবার আগের কারিকুলামে ফিরে যাওয়া হয়েছে। সো তোমাদেরকে এই বইটাই পড়ানো হবে। তো আমরা এই বইয়ের হচ্ছে প্রথম অধ্যায় আজকে শুরু করতেছি। দেখো, আমরা যে প্রথম যে চ্যাপ্টারটা, এটা হচ্ছে বাস্তব সংখ্যা। সো এই বাস্তব সংখ্যা এই চ্যাপ্টারটা তোমাকে যদি ভালো করে এই চ্যাপ্টারের সবগুলো ম্যাথ করতে হয়, তাহলে তোমাকে ফার্স্ট অফ অল এই চ্যাপ্টারের যে বেসিক জিনিসপত্রগুলো আছে এগুলো খুব ভালো করে বুঝতে হবে। সো আমি হচ্ছে আগে এই আজকের পার্টটাতে যতগুলো বেসিক আছে সব বেসিক কমপ্লিট করব। দেন হচ্ছে পার্ট 2 এটাতে হচ্ছে আমরা কি করব, অনুশীলনী ম্যাথগুলো শুরু করব। আচ্ছা দেখো, বাস্তব সংখ্যা। সো বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস আগে আমাদের বুঝতে হবে। তো এটা বোঝার আগে তোমাকে যে জিনিসটা বুঝতে হবে যে বেসিক্যালি বাস্তব সংখ্যা জিনিসটা কি। দেখো, বাস্তব সংখ্যা হচ্ছে, আমরা যদি সহজভাবে বলি, আমরা দৈনন্দিন জীবনে যে সংখ্যাগুলোর ব্যবহার করি ওইগুলাকেই বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার বলা হয়। যেমন আমরা বলতে পারি, আমরা হচ্ছে হিসাব নিকাশের জন্য এরকম অসংখ্য সংখ্যা ব্যবহার করি, 1, 2, 3, এইগুলো হচ্ছে একটা বাস্তব সংখ্যা। আবার আমরা হিসাব নিকাশের জন্য অনেক দশমিক সংখ্যা ব্যবহার করি, যেমন 1.23, এটা একটা দশমিক সংখ্যা, এটাও কিন্তু আমরা ব্যবহার করি। সো এটা হচ্ছে কি একটা বাস্তব সংখ্যা। তো বেসিক্যালি আমরা যদি সহজভাবে বলি যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা হিসাব নিকাশের জন্য যে সংখ্যাগুলো ব্যবহার করি ওইগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। তো আমরা যদি এই বাস্তব সংখ্যার সংজ্ঞাটা দেখি, তাহলে আমরা কিভাবে বলবো। দেখো, সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। অর্থাৎ আমাদের যতগুলো মূলদ সংখ্যা আছে, যতগুলো অমূলদ সংখ্যা আছে, সবই হচ্ছে কি রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যা। যেমন শূন্য, আমরা দৈনন্দিন জীবনে হচ্ছে কি শূন্য ব্যবহার করি, সো শূন্য একটা বাস্তব সংখ্যা। তারপর ধরো আমরা পজিটিভ 1 অর্থাৎ +1 আমরা কি ব্যবহার করি, +1 একটা বাস্তব সংখ্যা। আবার আমরা নেগেটিভ মানও ব্যবহার করি, সো নেগেটিভ মানটাও কি একটা বাস্তব সংখ্যা। অর্থাৎ এভরিথিং যাই ব্যবহার করি আমরা হিসাব নিকাশের জন্য সবই হচ্ছে কি বাস্তব সংখ্যা। আর সব কিছুই কি এই মূলদ আর অমূলদের মধ্যে পড়ে। সো আমরা একসাথে বলে দিই যে সকল মূলদ এবং অমূলদ সংখ্যা কি বলা হয়, বাস্তব সংখ্যা বলা হয়। তো দেখো, এই চ্যাপ্টারের এই বেসিক জিনিসগুলো তোমাকে আগে বুঝতে হলে এই চার্টটা তোমাকে খুব ভালো করে বুঝতে হবে। অর্থাৎ এই বাস্তব সংখ্যার যে প্রকারগুলো আছে, এই বাস্তব সংখ্যার প্রকারগুলো বুঝতে হবে। দেখো এখানে কীভাবে ক্লাসিফিকেশন করছে, বাস্তব সংখ্যাকে প্রথমত দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। তো আমি আগে কোন কোন ভাগ আছে এগুলো বলি, তারপর প্রত্যেকটা জিনিস ডিটেলস আলোচনা করব। দেখো, বাস্তব সংখ্যাকে প্রথমত দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। আবার মূলদ সংখ্যাকে দুইটা ভাগে ভাগ করা হয়, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা। এগুলোর ডিটেলস আমি একটু পরে বলবো। তারপর দেখো, পূর্ণ সংখ্যাকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়, ধনাত্মক, শূন্য এবং ঋণাত্মক। আবার ভগ্নাংশ সংখ্যাকে দুইটা ভাগে ভাগ করা হয়, সাধারণ সংখ্যা, দশমিক সংখ্যা। আবার ধনাত্মক সংখ্যাকে তিনটা ভাগে ভাগ করা হয়, মৌলিক, এক এবং যৌগিক সংখ্যা। সাধারণ সংখ্যাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়, মানে সাধারণ ভগ্নাংশ সংখ্যাকে প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। আবার দশমিক হচ্ছে কি ভগ্নাংশের একটা প্রকার। এই দশমিককে আবার দুইটা ভাগে ভাগ করা হয়, সসীম আর অসীম অসীম আবৃত। আর মূলদ সংখ্যার একটাই প্রকার, সেটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক। এটা হচ্ছে মূলত বাস্তব সংখ্যার ক্লাসিফিকেশন। তো এই বাস্তব সংখ্যার প্রত্যেকটা পার্টকে আমি খুব সুন্দর করে ডিটেলস ভেঙে ভেঙে বোঝাবো। দেখো, সবার আগে আমার যে জিনিসটা বুঝতে হবে এটা হচ্ছে কি, বাস্তব সংখ্যা তো আমরা জানলাম যে বাস্তব সংখ্যা হচ্ছে মূলত এইখানে যতগুলো সংখ্যা আছে সবই বাস্তব সংখ্যা, অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে যা ব্যবহার করি। এখন বাস্তব সংখ্যাকে দুইটা ভাগে ভাগ করা, একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ। তাহলে দেখো, আমাদের মূলদ সংখ্যা জিনিসটা কি এইটা বুঝতে হবে। সো মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো। এখানে পি হচ্ছে একটা ভ্যারিয়েবল অর্থাৎ চলক,
কিউ হচ্ছে একটা ভেরিয়েবল অর্থাৎ চলক। যে সংখ্যাগুলোকে আমরা এই পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো ওইগুলো হচ্ছে মূলদ সংখ্যা। বাট এইখানে দুইটা শর্ত আছে। একটা হচ্ছে কিউ এর মানটা কখনোই কি হওয়া যাবে না, জিরো হওয়া যাবে না, এবং পি এবং কিউ সবগুলো কি হইতে হবে, পূর্ণ সংখ্যা হইতে হবে। এখন তোমার কোশ্চেন আসতে পারে যে পূর্ণ সংখ্যা জিনিসটা কি। পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা। যেমন শূন্য এটা একটা কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। 1 এটা একটা পূর্ণ সংখ্যা। আবার -1 এটাও একটা পূর্ণ সংখ্যা। আবার 5 এটাও একটা পূর্ণ সংখ্যা। আমরা যদি -6 লিখি এটাও একটা পূর্ণ সংখ্যা। কেন? কারণ পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ, অর্থাৎ শূন্য একটা পূর্ণ সংখ্যা। ধনাত্মক ঋণাত্মক সকল সংখ্যাকে কি বলা হয়, পূর্ণ সংখ্যা বলা হয়। এখন আমরা দেখতেছিলাম কি, মূলদ সংখ্যা। সো মূলদ সংখ্যাটা তাহলে কি, মূলদ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো। কিন্তু দুইটা শর্ত, একটা হচ্ছে কিউ এর মানটা জিরো হওয়া যাবে না, পি এর মানটা কি, পি এবং কি দুইটাই কি হইতে হবে, পূর্ণ সংখ্যা হইতে হবে। তাহলে দেখো আমরা যদি একটা সংখ্যা লিখি, ধরো 5কে একটা মূলদ সংখ্যা, অবশ্যই মূলদ সংখ্যা। কারণ 5কে আমরা কি করতে পারি, এই পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। কারণ তোমাকে বলছি এই পি বাই কিউ আকার মানে হচ্ছে কি জানো, ভগ্নাংশ আকার, ভগ্নাংশ আকারে প্রকাশ। হ্যাঁ, এটা আমরা চলক দিয়ে বুঝাইছি, এখন আমরা ক্লিয়ারলি বুঝবো। অর্থাৎ যে সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো ওগুলো হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে আমি যে 5 লিখছি, 5 একটা মূলদ সংখ্যা। কেন মূলদ সংখ্যা? কারণ আমরা যদি 5-এর নিচে একটা 1 দেই, তাহলে দেখো এই যে পি বাই কিউ আকারে প্রকাশ হয়েছে না, একটা ভগ্নাংশ আকার হয়েছে না। এবং আমাদের শর্ত কি ছিল, কিউ এর মানটা জিরো হওয়া যাবে না, জিরো ব্যতীত অন্য সব কিছু হতে পারে। তাহলে কিউ এর মানটা আমরা 1 দিছি। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 5কে 1 দ্বারা ভাগ করলে কি আসে, 5ই আসে। তাহলে আলটিমেটলি এইটা মানে একই কথা না। সো 5 একটা কি সংখ্যা, মূলদ সংখ্যা। আবার এখানে 6, 10 এগুলো একটা মূলদ সংখ্যা। কেন? কারণ 6কে আমরা চাইলে কি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারতেছি। 10কে চাইলে কি 10-এর নিচে একটা 1 দিলে পি বাই কিউ আকারে প্রকাশ হয়ে যেতেছে। সো আমরা যদি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি তাহলে তো সেটা মূলদ সংখ্যা। আর আমাদের কন্ডিশন কি হয়েছে, ফুলফিল হয়েছে। এই যে কিউ এর মানটা জিরো হওয়া যাবে না, কিউ এর মান তো জিরো না। অর্থাৎ সকল পূর্ণ সংখ্যা হচ্ছে কি সংখ্যা, মূলদ সংখ্যা। যেমন আমরা যদি -3 লিখি এটাও একটা মূলদ সংখ্যা। কারণ আমরা এটাকে চাইলে কি করতে পারি, এই যে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। হ্যাঁ, দেখো এখানে আমাদের কন্ডিশনে ফিল আপ হয়েছে। আমাদের কথা ছিল কি, পি এবং কিউ এর মানটা কি হওয়া যাবে, পূর্ণ সংখ্যা হইতে হবে। আমাদের কন্ডিশন ছিল এটা যে পি এবং কিউ এর মানটা পূর্ণ সংখ্যা হইতে হবে। পি এবং কিউ এর মান তো পূর্ণ সংখ্যাই। পূর্ণ সংখ্যা মানে কি, ধনাত্মক মান আসতে পারে, ঋণাত্মক মান আসতে পারে, মাত্রই কিন্তু তোমাকে বলছি। সো এই যে -3 এটা একটা পূর্ণ সংখ্যা, 1 একটা পূর্ণ সংখ্যা। সো আলটিমেটলি কি, -3কে আমরা এইভাবে লিখতে পারি না। এটার মানে কি, এটা মানে -3। তাহলে -3 একটা কি সংখ্যা, মূলদ সংখ্যা। কেন? কারণ আমরা এই যে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি এটাকে। হ্যাঁ, তারপরে এইখানে আমরা যদি এই যে 1.5 লিখি, এটা কি একটা বলো তো, এটাও একটা মূলদ সংখ্যা। কারণ এটাকে আমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো। তো এটা প্রকাশ করার জন্য আমরা জানি যে এই দশমিকটা তুলে দিয়ে উপরে যা আছে তাই লিখতে হয়, এবং এই দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে যে কয়টা ঘর আছে একটা শূন্য, ততটা শূন্য। যেহেতু দশমিকের পরে একটা ঘর আছে, সো একটা শূন্য। দেখো এইটাকে কিন্তু আমরা কি করতে পারছি, এই যে পি বাই কিউ অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারছি। সো এটাও কি একটা মূলদ সংখ্যা। ঠিক আছে, মূল কথা হচ্ছে যে সকল সংখ্যাকে আমরা এই যে পি বাই কিউ অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো সেগুলো হচ্ছে কি, মূলদ সংখ্যা। আশা করি বুঝতে পারছো। তারপরে হচ্ছে আমরা যদি লিখি √4, ভালো করে বুঝো, এটাও একটা মূলদ সংখ্যা। কেন? কারণ এটাকে আমরা কি করতে পারবো, পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো। আমরা যদি √4কে ভাঙাই, মানে √4 মানে কত, 2। এই 2কে আমরা কি করতে পারি, 2/1 লিখতে পারি না। দেখো এই √4 এর বেসিক্যালি এটা কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ হয়েছে। সো এটাও কি একটা মূলদ সংখ্যা। অর্থাৎ পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে কি, মূলদ সংখ্যা। আবার চাইলে √5 এটা কি, এটা কিন্তু মূলদ সংখ্যা না। কারণ এটাকে আমি কি করতে পারবো না, পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না। পূর্ণবর্গ সংখ্যা যেমন √4, তারপর হচ্ছে কত √9, হ্যাঁ, তারপর হচ্ছে √16, এগুলো হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল। সো পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে কি, মূলদ সংখ্যা। কারণ এগুলাকে আমি চাইলে কি করতে পারি, পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। √9 হচ্ছে 3কে চাইলে 3/1 লিখতে পারি, এই যে পি বাই কিউ আকারে প্রকাশ হয়ে গেছে। আবার 16 এটাকে যদি ভাঙাই তাহলে আসে কত, √16 মানে হচ্ছে 4, এই 4কে আমি পি বাই কিউ আকারে লিখতে পারি। সো এটা একটা মূলদ সংখ্যা। অর্থাৎ দেখো এই মূলদ সংখ্যা যে এতগুলো কথা বললাম ভালো করে ক্লিয়ার করার জন্য, পি বাই কিউ আকারে যে সংখ্যাগুলোকে প্রকাশ করতে পারি অর্থাৎ ভগ্নাংশ আকারে যে সংখ্যাগুলো প্রকাশ করতে পারি ওগুলো হচ্ছে মূলদ সংখ্যা।
যেখানে পি কিউ এর মান পূর্ণ সংখ্যা হইতে হবে। আর পূর্ণ সংখ্যা মাত্রই বললাম শূন্য সহ সমস্ত ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা। তুমি যদি এখানে -1 কোটি লেখো, হ্যাঁ -1 কোটি লেখো, এটাও একটা পূর্ণ সংখ্যা, ধনাত্মক ঋণাত্মক শূন্য সহ। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো তোমাদের বইতে একটা সংজ্ঞা দেওয়া আছে, সেই সংজ্ঞাটা তোমাকে দেখে নিবা। সংজ্ঞা বেসিক্যালি আসে না, মূলত তোমাকে বুঝতে হবে যে মূলত সংখ্যাটা কি। যে পি বাই কিউ আকারে কোনো সংখ্যাকে মূলত সংখ্যা বলা হয়, যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা ও কিউ নট ইকুয়াল টু 0। দেখো এই যেখানে আমি যেগুলো বুঝাইলাম ওগুলো হচ্ছে কি বলছে। সো আশা করি মূলত সংখ্যার কনসেপ্টটা অনেক ভালো করে ক্লিয়ার হয়েছে। এরপরে দেখো অমূলত সংখ্যা। তাহলে দেখো মূলত সংখ্যা ঠিক বিপরীতে হচ্ছে কি অমূলত সংখ্যা। যে সকল সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না, ওইগুলো হচ্ছে কি অমূলত সংখ্যা। তো এইখানে দেখো আমরা যদি এরকম একটা সংখ্যা লিখি, যেমন 1.623, তারপর হচ্ছে 492 ডট 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 ডট, এইভাবে অসীম যাচ্ছে, এটা কোনো শেষ নাই। তুমি কি এই সংখ্যাটাকে চাইলে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবা না। সো এইটা হচ্ছে কি একটা অমূলত সংখ্যা, অর্থাৎ এইটাকে বলা হয় অসীম দশমিক সংখ্যা, যেটার কোনো শেষ নাই। এটা হচ্ছে কি অসীম দশমিক সংখ্যা, এটা একটা দশমিক সংখ্যা প্রথমত, এবং অসীম, যার শেষ নাই। সো একটা অসীম দশমিক সংখ্যাকে তুমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবে না। সো এটা একটা অমূলত সংখ্যা। তারপর দেখো যেমন √5, এইটা পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল না। সো এইটা ভ্যালু যদি তুমি বের করো অনেক মান আসবে দশমিকের পর। সো এটাও একটা কি অসীম দশমিক সংখ্যা, আর এটাকে তুমি কি করতে পারবে না, পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবে না। সো এটাও কি একটা অমূলত সংখ্যা। পূর্ণ সংখ্যার বর্গমূল, এটা একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার বর্গমূল একটা অমূলত সংখ্যা হয়, কিন্তু পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল মূলত সংখ্যা হয়। যেমন পূর্ণ বর্গ সংখ্যা কোনগুলো, যে √4, তারপর √9, √16, √25, এগুলো হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা। হ্যাঁ, এগুলার বর্গমূলকে তুমি চাইলে কি পূর্ণ সংখ্যা আনতে পারতেছ, এবং এগুলাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবা। বাট যেগুলা পূর্ণ সংখ্যার বর্গমূল, শুধু পূর্ণ সংখ্যার বর্গমূল, যেমন √11, হ্যাঁ এটা একটা পূর্ণ সংখ্যা, √11 একটা পূর্ণ সংখ্যা, এর বর্গমূল, এটাকে তুমি কি করতে পারবা না, পূর্ণ সংখ্যা আনতে পারবা না, অসীম দশমিক আসবে। সো এটা একটা কি অমূলত সংখ্যা। এখন তাহলে সোজা কথা, যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে কি বলা হয়, অমূলত সংখ্যা বলা হয়। এখন আরেকটা কথা আছে, যেমন 1.6, এটা কি একটা অমূলত সংখ্যা? না, এটা একটা অমূলত সংখ্যা না, এটা একটা মূলত সংখ্যা, কারণ এটাকে আমরা কি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো। কিন্তু দেখো আমরা যদি এটা লিখি √6, হ্যাঁ এটাও কি একটা মূলত সংখ্যা, কারণ এটাকে কি করতে পারবো, পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো। শুধু যেগুলো অসীম দশমিক সংখ্যা, দশমিক পর যার অঙ্কের শেষ নেই, ওগুলো হচ্ছে কি অমূলত সংখ্যা। তাহলে আশা করি মূলত অমূলত সংখ্যাটা বুঝতে পারছো। এরপরে দেখো মূলত সংখ্যাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা আর একটা হচ্ছে পূর্ণ সংখ্যা। সো পূর্ণ সংখ্যা কিন্তু তোমাদেরকে আগেও বলছি, মাত্র 3টা কন্ডিশন, শূন্য থাকবে, ধনাত্মক সংখ্যা থাকবে, ঋণাত্মক সংখ্যা থাকবে, তাকে পূর্ণ সংখ্যা বলা হয়। সো এগুলো তোমাকে বুঝতে হবে ভালো করে, সংখ্যা তোমার কখনোই আসবে না। আর এগুলো ভালো করে বুঝলে এরপরে পরের পার্টে যখন আমরা অনুশীলনী ম্যাথ করাবো সবগুলো ক্লিয়ারলি বুঝবা, ঠিক আছে। এখন দেখো ধনাত্মক ঋণাত্মক সেটা যে কোনোই হতে পারে, ঠিক আছে। ধনাত্মক ঋণাত্মক হইলেই সেটা কি পূর্ণ সংখ্যা হবে, শূন্য সহ। তারপর কি আছে, ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যাটা আমরা সবাই জানি, যে সংখ্যাগুলোকে হচ্ছে কি এরকম পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। অর্থাৎ দেখো 1/5 এটা একটা ভগ্নাংশ সংখ্যা, 2/3 এটা একটা ভগ্নাংশ সংখ্যা, আবার 4/6 এটা একটা ভগ্নাংশ সংখ্যা। এগুলো কিন্তু কি সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, এখন ভগ্নাংশের মধ্যে আবার দুটো প্রকার আছে, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। তাহলে দেখো তো এই 2/6 এটাও একটা ভগ্নাংশ সংখ্যা, আবার 1.6 এটাও একটা কি সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা। বাট এটার মধ্যে দুইটা প্রকার, এটা হচ্ছে কি সাধারণ ভগ্নাংশ সংখ্যা, এটা হচ্ছে কি দশমিক ভগ্নাংশ সংখ্যা। আর দশমিক ভগ্নাংশ সংখ্যা আমরা দেখলে চিনতে পারবো, যেমন 2.62 এটা একটা দশমিক ভগ্নাংশ সংখ্যা, 3.24 এটা একটা দশমিক ভগ্নাংশ সংখ্যা, আর আমি যদি লিখি 3/6 এটা একটা কি সাধারণ ভগ্নাংশ সংখ্যা। তো আশা করি ডিফারেন্সটা বুঝতে পারছো। এখন দেখো পূর্ণ সংখ্যার মধ্যে আবার 3টা প্রকার, এটা তোমাকে বললাম, ঋণাত্মক, শূন্য এবং অঋণাত্মক। আচ্ছা, এরপর দেখো ধনাত্মক সংখ্যাকে আবার 3টা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মৌলিক, একটা হচ্ছে একটা হচ্ছে যৌগিক। একটু খেয়াল করতে হবে তোমাকে, এই মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা আলাদা, বাট এক হচ্ছে নিজে একটা। কারণ এককে মৌলিক সংখ্যা বলা যায় না, যৌগিক সংখ্যা বলা যায় না। তাহলে এখন তোমাকে বুঝতে হবে
যে মৌলিক সংখ্যা কোনগুলা আর যৌগিক সংখ্যা কোনগুলা। মৌলিক সংখ্যা হচ্ছে, আমি বারবার বলতেছি, এগুলা হচ্ছে মুখস্থ করার জিনিস না, তুমি জাস্ট মন দিয়ে বোঝো আর নিজে আইডেন্টিফাই করতে পারলে হইলো। আচ্ছা দেখো, মৌলিক সংখ্যাটা হচ্ছে যে সংখ্যার শুধুমাত্র দুইটা গুণনীয়ক থাকে, একটা হচ্ছে এক আর একটা হচ্ছে ওই সংখ্যা নিজেই। যেমন ধরো আমি যদি 3 লিখি, এটাকে তুমি কি বলবা? এটা অবশ্যই মৌলিক সংখ্যা, কারণ একের মাত্র দুইটা গুণনীয়ক হয়, 1 এবং 3, এই দুইটা গুণনীয়ক হয়। সো 3-এর গুণনীয়ক দুইটা, সো 3 একটা মৌলিক সংখ্যা। আবার আমি যদি কি লিখি, 5 লিখি, এটা একটা মৌলিক সংখ্যা, কারণ 5-এর গুণনীয়ক দুইটা। আর তোমরা ক্লাস 8 অবশ্যই শিখে আসছো যে গুণনীয়ক কেমনে বের করে। 1 এবং 5, এই 5-এর মাত্র দুইটাই গুণনীয়ক, 1 এবং 5, সো এটা একটা মৌলিক সংখ্যা। আবার 2-এর একটা মৌলিক সংখ্যা, কারণ 2-এর দুইটাই গুণনীয়ক, 1 এবং 2 নিজেই। যে সংখ্যার শুধুমাত্র দুইটা গুণনীয়ক থাকে, 1 এবং ওই সংখ্যা নিজেই, ওগুলাকে কি বলা হয়? মৌলিক সংখ্যা বলা হয়। আশা করি বুঝতে পারছো। কিন্তু একটু দেখো তো, এই 6 কি মৌলিক সংখ্যা? না, 6 হচ্ছে একটা যৌগিক সংখ্যা। এই 6-এর অনেকগুলা গুণনীয়ক হয়, যেমন 6-এর গুণনীয়ক হচ্ছে 1, তারপর হচ্ছে ধরো 3, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 2। হ্যাঁ, তাহলে 1, 2, 3, 4টা গুণনীয়ক। সো 6 একটা কি সংখ্যা? যৌগিক সংখ্যা। বাট যে সংখ্যার দুইটা গুণনীয়ক হয় ওটা হচ্ছে মৌলিক সংখ্যা। 1 হচ্ছে, এটা যৌগিক সংখ্যাও না মৌলিক সংখ্যাও না, এই জন্য এখানে আলাদা করে দিছে। তাহলে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা আশা করি বুঝতে পারছো। তারপর 11 দেখো, এই 11 এটা হচ্ছে একটা মৌলিক সংখ্যা, কারণ 11 গুণনীয়ক হচ্ছে কয়টাই? দুইটা। তারপর তুমি 9 দেখো, 9 একটা যৌগিক সংখ্যা, কেন? এটা গুণনীয়ক হচ্ছে অনেকগুলা। যেমন 1-এর সাথে আমি যদি 3 গুণ করি, 1 ইন্টু 9, তারপর দেখো আমি 3 ইন্টু 3 দিলে তারপর 9 হয়। সো 3 হচ্ছে কি 9-এর একটা গুণনীয়ক। তাহলে যে 1, 3, 9, আমরা 3টা গুণনীয়ক পাইলাম। সো 9 একটা যৌগিক সংখ্যা। তার মানে হচ্ছে যে সংখ্যাগুলোর অনেকগুলো গুণনীয়ক থাকে ওইটা হচ্ছে যৌগিক সংখ্যা, আর যে সংখ্যাগুলোর মাত্র দুইটা গুণনীয়ক থাকে ওইটা হচ্ছে মৌলিক সংখ্যা। তো এইভাবে আইডেন্টিফাই করে অনেকগুলো বের করতে পারবা না। 19 একটা মৌলিক সংখ্যা, 20 একটা যৌগিক সংখ্যা, 21 একটা যৌগিক সংখ্যা, তারপর 23 একটা মৌলিক সংখ্যা, এভাবে বের করতে পারবা জাস্ট মন দিয়ে যদি বুঝতে পারো। আচ্ছা, তাহলে মৌলিক, যৌগিক, তারপর হচ্ছে আমরা বুঝতে পারলাম। এরপরে সাধারণ ভগ্নাংশকে আবার 3টা ভাগে ভাগ করা হয়। সাধারণ ভগ্নাংশে 3টা ভাগে, প্রকৃত, অপ্রকৃত আর মিশ্র। দেখো, প্রকৃত, অপ্রকৃত আর মিশ্র বলতে আমরা কি বুঝি? সাধারণ ভগ্নাংশ আমরা বুঝি যে যেমন 2/5, 6/3, এগুলো হচ্ছে সাধারণ। আর যদি 1.6276 এরকম থাকে, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে দশমিক ভগ্নাংশ। এখন কথা হচ্ছে সাধারণ ভগ্নাংশ 3 প্রকার, একটা হচ্ছে প্রকৃত, একটা হচ্ছে অপ্রকৃত, একটা হচ্ছে মিশ্র। এখন প্রকৃত অপ্রকৃত তুমি, এটা আমি জানি হচ্ছে তুমি পারো, তারপর বলে দিচ্ছি। যে ভগ্নাংশের লবটা ছোট হরটা বড়, এটা হচ্ছে কি? প্রকৃত। ভালো করে মনে রেখো, এটা হচ্ছে কি? প্রকৃত। অর্থাৎ লবটা কি হতে হবে? হরের থেকে ছোট হইতে হবে, হরটা বড় হইতে হবে, এটা হচ্ছে প্রকৃত। আবার যে ভগ্নাংশের লবটা বড় হবে হরটা ছোট হবে, সেটা হচ্ছে কি? অপ্রকৃত। অপ্রকৃত। যেমন আমি যে লিখি 10/3, এটা হচ্ছে অপ্রকৃত, কারণ এর লবটা বড় হরটা ছোট। আর মিশ্র তো বুঝি, যেমন 2, 5, 2, এটা হচ্ছে মিশ্র। 5, 2, 3, এটা হচ্ছে মিশ্র। বাট প্রকৃত অপ্রকৃত হচ্ছে যার হর বড় লব ছোট, সেটা হচ্ছে প্রকৃত, এই যে এখানে দেখো বলে দিছি। আর যার লব বড় হর ছোট, সেটা হচ্ছে অপ্রকৃত। আশা করি এটা বুঝতে পারছো। এখন দশমিক ভগ্নাংশকে আবার 2টা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সসীম ভগ্নাংশ আর একটা হচ্ছে অসীম আবৃত ভগ্নাংশ। এখন দেখো, এই সসীম ভগ্নাংশ কি বলতে কি বুঝি? যে দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দুর পর অঙ্ক গণনা করা যায়, যেমন আমি লিখলাম 1.627, এটা একটা সসীম দশমিক ভগ্নাংশ। কেন? কারণ এই দশমিক বিন্দুর পর আমরা অঙ্ক গণনা করতে পারতেছি, এখানে 3টা অঙ্ক আছে। সো যে দশমিক ভগ্নাংশটা দশমিক বিন্দুর পর অঙ্ক গণনা করা যায়, সেটা হচ্ছে কি? সসীম দশমিক ভগ্নাংশ। আর অসীম আবৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশটা দশমিক বিন্দুর পর গণনা করা যায় না। অর্থাৎ দেখো 1.626262 এরকম করে অসীমভাবে আসতেছে। এখন তুমি দেখো তো, দশমিক বিন্দুর পর তুমি কি অঙ্ক গণনা করে শেষ করতে পারবা? পারবা না।
এটা হচ্ছে কি অসীম দশমিক ভগ্নাংশ, বুঝতে পারছো তো। আর যার হচ্ছে কি যেমন 1.23 দশমিক বিন্দুর পর দুইটা অঙ্ক আছে, সো এটা আমরা গণনা করতে পারতেছি, দশমিক বিন্দুর পর লিমিটেশন আছে, সো এটা একটা সসীম দশমিক ভগ্নাংশ। আর যাকে আমরা শেষ করতে পারি 1.5555 এবং সারা জীবন ধরে চলতেছে, এটা একটা অসীম আবৃত ভগ্নাংশ, বুঝতে পারছো তো। এখন এখানে একটা কথা আছে যে দশমিক বিন্দুর পর যদি একটা অঙ্ক বারবার পুনরাবৃত্তি ঘটে, সো আমরা এই শুধু এটা লিখে উপরে একটা পৌনঃপুনিক দিয়ে দিই, এটা সম্পর্কে আমরা ডিটেলস বলবো একটু পরে। হ্যাঁ, তো আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, যেমন ধরো এইখানে কি হচ্ছে 1.626262 বারবার দশমিক বিন্দুর পরে কি 626262 আসতেছে, সো আমি চাইলে এইখানে 62, এই 62 বারবার রিপিটেশন হচ্ছে না, তো আমি এটাকে দুইটা পৌনঃপুনিক দিয়ে দেবো। আবার যদি এরকম হয় যেমন ধরো 0.2222 ডট 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 ডট, এই দশমিক বিন্দুর পরে কি অঙ্কের লিমিটেশন নাই, অসংখ্য দুই আসতেছে। হ্যাঁ, সো এটা কি তাহলে বলতো অসীম আবৃত ভগ্নাংশ। আবৃত মানে কি বারবার একটা জিনিস রিপিট হচ্ছে, সো এটাকে চাইলাম কি করতে 0.2, যেহেতু দুই বারবার রিপিট হচ্ছে, সো শুধু দুইয়ের উপরে একটা পৌনঃপুনিক দিব। বাট যদি কখনো এরকম হয় যেমন ধরো 1.123 ডট ডট ডট, দেখো দশমিক বিন্দুর পর 1 2 3 আবার 1 2 3 তিনটা করে সংখ্যা রিপিট হচ্ছে, ভালো করে বুঝো, দশমিক বিন্দুর পর তিনটা করে সংখ্যা বারবার রিপিট হচ্ছে, সো এটাও কি একটা অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। সো এখানে কি করা যায়, যেহেতু তিনটা সংখ্যা রিপিট হচ্ছে, সো প্রথমটার উপরে পৌনঃপুনিক, মাঝখানে একটা ফাঁকা রেখে আবার এই 3 নাম্বারটার উপর পৌনঃপুনিক দিলেই এটা মানে বোঝাচ্ছে যে 1 2 3 বারবার আসতেছে। কিন্তু যদি কখনো এরকম হয় যেমন 2.626262 এই দুইটা সংখ্যা বারবার রিপিট হচ্ছে, এটা ফার্স্ট অফ অল হচ্ছে কি একটা অসীম আবৃত ভগ্নাংশ, অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। যেহেতু দশমিক বিন্দুর পর 6262 দুইটার সংখ্যা বারবার রিপিট হচ্ছে, সো আমরা এইটা দুইটার উপরে কি দেবো পৌনঃপুনিক দিয়ে দেবো। যদি কখনো তিনটা বারবার রিপিট হয়, প্রথমেরটা এবং লাস্টেরটা মানে প্রথমটা আর লাস্টের উপর পৌনঃপুনিক দেবো, মাঝখানে একটা ফাঁকা থাকবে। তো আশা করি বুঝতে পারছো সসীম দশমিক ভগ্নাংশ আর অসীম আবৃত দশমিক ভগ্নাংশ জিনিসটা কি, যার দশমিক বিন্দুর পর অঙ্কের লিমিটেশন থাকবে, তুমি গণনা করে শেষ করতে পারবা, সেটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। আর যার দশমিক বিন্দুর পর অঙ্কের লিমিটেশন থাকবে না, তুমি গণনা করে শেষ করতে পারবা না, অসীম, সেটা হচ্ছে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। আর লাস্ট আরেকটা আছে অমূলক, এটা হচ্ছে একটাই প্রকার, সেটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক। অসীম অনাবৃত দশমিক মানে কি, যার মানে হচ্ছে যে দশমিক বিন্দুর পর যার অঙ্কের কোনো লিমিটেশন নাই, যেটাকে গণনা করে শেষ করা যাবে না, এবং একটা অঙ্ক বারবার বা দুইটা অঙ্ক বা তিনটা অঙ্ক বারবার রিপিটেশন হবে না, যেমন 1 2 4 5 9 7 6 2 3 ডট 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 এগুলো আসতেছে। দেখো প্রথমত দশমিক বিন্দুর পর অঙ্কের কোনো লিমিটেশন নেই, আমরা গণনা করতে পারতেছি না, কারণ বারবার আসতেছে ডট ডট দিচ্ছে। হ্যাঁ, তারপরে কোনো অঙ্ক বারবার রিপিট নেই, যেমন 1 2 4 মানে উল্টাপাল্টা কোনো রিপিটেশন নেই, এগুলোকে বলা হয় কি অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। প্রথমত অসীম থাকবে, যার দশমিক বিন্দুর পর অঙ্কের শেষ থাকবে না। দ্বিতীয়ত কোনো একটা অঙ্ক বা দুইটা অঙ্ক বা তিনটা অঙ্ক বারবার রিপিটেশন হবে না, এটা কি বলা হয় অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। তারপর তুমি আরও লিখতে পারো যেমন 2.6974512 এভাবে লিখতে পারো। হ্যাঁ, এগুলো সবই কি অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। তো এখানে একটা জিনিস মনে রাখবা, এই অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ, অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ হচ্ছে কি একটা অমূলক সংখ্যা। হ্যাঁ, কারণ এগুলোকে আমরা P/Q আকারে প্রকাশ করতে পারবো না, কিন্তু এই সসীম দশমিক ভগ্নাংশ একটা মূলদ সংখ্যা, কারণ যেমন 1.23 এটাকে আমরা চাইলে P/Q আকারে প্রকাশ করতে পারবো। 123 নিচে কি দশমিক বিন্দুর জন্য একটা 1, আর দশমিকের জন্য একটা 1 নিছি, এটা নিতে হবে। তারপরে দশমিকের পরে কয়টা অঙ্ক আছে, দুইটা, তাহলে দুইটা শূন্য, দেখো P/Q আকারে সুন্দর করে প্রকাশ করে ফেলছি, সো এটা একটা মূলদ সংখ্যা। আবার চাইলে যেমন 1.555 ডট 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 ডট, হ্যাঁ, এটা কি একটা অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত অনাবৃত, আবৃত কেন বলছি, কারণ 5ই বারবার রিপিট হচ্ছে। যদি এরকম এটা তাহলে কি, এটাকে আমরা কি বলছি মনে আছে, অনাবৃত, কারণ দশমিক বিন্দুর পরে অঙ্কের কোনো রিপিটেশন নাই, তাহলে এটা অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1.5, এবং এটাকেও কি করা যায় P/Q আকারে প্রকাশ করা যায়, সো এটাও কি একটা মূলদ সংখ্যা। আশা করি আমি সর্বোচ্চটা দিয়ে বুঝাইছি যে এখানে প্রত্যেকটা ভাগ কি কি। হ্যাঁ, যদি কোনো প্রবলেম থাকে তারপরে ভিডিওগুলো আরেকবার দেখবা, দেখে খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিসের বেসিকগুলা ক্লিয়ার রাখবা। এখন দেখো এখানে একটা কাজ দিছে আমাদের, হ্যাঁ, এখানে একটা কাজ দিছে, সো এই কাজগুলো আমরা এখন করব। দেখো তোমরা ইজিলি কিন্তু ধরতে পারবা। দেখো এখন আমাদের বলছে কাজ বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস। এই পুরা চার্টটা আমরা কেন ভালো করে কমপ্লিট করলাম, কারণ হচ্ছে আমরা পরবর্তী যে ম্যাথ করব আমাদের বেসিক জিনিসগুলো লাগবে, কোনটা প্রকৃত, কোনটা মিশ্র, কোনটা সসীম, কোনটা পূর্ণ সংখ্যা, হ্যাঁ, তারপরে কোনটা
হচ্ছে কি বলে অমূলদ সংখ্যা, এগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে। সো ভালো করে এই চারটা যদি বুঝতে পারো তাহলে তোমার জন্য ম্যাথ করা ইজি হবে। এরপর দেখো তুমি এই সবগুলো কিন্তু পারবা। বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস 3/4, এটা অবশ্যই কি একটা সাধারণ ভগ্নাংশ, কারণ কি আমরা দেখছিলাম এটা হচ্ছে একটা ভগ্নাংশ এবং এটা একটা সাধারণ ভগ্নাংশ। হ্যাঁ, আচ্ছা 5, এটা কি একটা, এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, এটা একটা বাস্তব সংখ্যা বলতে পারো তুমি। হ্যাঁ, এটা একটা মূলদ সংখ্যা বলতে পারো। পূর্ণ সংখ্যা কারণ জানি কি শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা। সো 5 একটা কি, এটা একটা পূর্ণ সংখ্যা বলতে পারি, এটা একটা মূলদ সংখ্যা বলতে পারি, কারণ 5কে কি করতে পারবো, কি আকারে প্রকাশ করতে পারছি। আচ্ছা -7, এটাও কি একটা পূর্ণ সংখ্যা, কারণ কি আমরা জানি ঋণাত্মক আর ধনাত্মক সবই হচ্ছে কি পূর্ণ সংখ্যা, এটা একটা পূর্ণ সংখ্যা। ইভেন এটা হচ্ছে কি একটা মূলদ সংখ্যা, কারণ -7 কারণে কিউ আকারে প্রকাশ করতে পারবো। এইটা হচ্ছে কি একটা, এটা একটা অমূলদ সংখ্যা। কেন অমূলদ সংখ্যা? কারণ এটা হচ্ছে কি করতে পারবো না আমরা, কিউ আকারে প্রকাশ করতে পারবো না। কেন? কারণ 13 এটা শুধু পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ বর্গ সংখ্যা না। ঠিক আছে, 13 হচ্ছে কি শুধু পূর্ণ সংখ্যা, আর শুধু পূর্ণ সংখ্যার বর্গমূল একটা অমূলদ সংখ্যা। যদি এখানে 9 থাকতো, √9 থাকতো, তাহলে কি √9, অর্থাৎ 9টা শুধু পূর্ণ সংখ্যা না, 9টা অবভিয়াসলি পূর্ণ সংখ্যা, তারপর এটা কি পূর্ণ বর্গ সংখ্যা। সো পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল একটা মূলদ সংখ্যা, আর শুধু পূর্ণ সংখ্যার বর্গমূল একটা অমূলদ সংখ্যা। তাহলে 13 হচ্ছে কি একটা পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যার বর্গমূল কি অমূলদ সংখ্যা। আশা করি বুঝাইতে পারছি। হ্যাঁ, তাহলে এটা কি, এটা একটা অমূলদ সংখ্যা। শূন্য একটা পূর্ণ সংখ্যা, তারপর হচ্ছে কি 1 একটা পূর্ণ সংখ্যা, এবং এটা একটা মূলদ সংখ্যা হবে। 9/7 এটা একটা ভগ্নাংশ সংখ্যা, এবং এটা একটা সাধারণ ভগ্নাংশ সংখ্যা। সাধারণ ভগ্নাংশ সংখ্যা যেগুলো কোনগুলা, যেগুলো মানে হচ্ছে এই যে 1/7। হ্যাঁ, কিন্তু যদি 1.23 থাকে এটা হচ্ছে কি দশমিক ভগ্নাংশ সংখ্যা, আর এটা হচ্ছে কি সাধারণ ভগ্নাংশ সংখ্যা, অর্থাৎ এই ফর্মেটে যেগুলো থাকবে। হ্যাঁ, আচ্ছা তারপরে গেছে 12, একটা পূর্ণ সংখ্যা, এটা বাস্তব সংখ্যা, সবই তো বাস্তব সংখ্যা, এবং এটাকে একটা মূলদ সংখ্যা, এটা একটা মিশ্র ভগ্নাংশ, এটা একটা কি সসীম দশমিক ভগ্নাংশ। কেন? দেখো এই দশমিক বিন্দুর পর 1 2 3 4 চারটা অঙ্ক আছে। হ্যাঁ, আমরা গুনতে পারতেছি, আমরা বলছি যে সসীম দশমিক সংখ্যা হচ্ছে দশমিক বিন্দুর পর অঙ্কের লিমিটেশন থাকে, আমরা গণনা করে শেষ করতে পারি, ওগুলো হচ্ছে কি সসীম দশমিক সংখ্যা। সো এটা একটা সসীম দশমিক সংখ্যা। এরপরে 0.323, এই তো 0.323, দেখো পৌনপুনিক, এইটা কি বলতো, মনে পড়ছে? এটা হচ্ছে কি একটা, এটা অবশ্যই একটা দশমিক সংখ্যা, এবং এটা কি অসীম আবৃত দশমিক। ভালো করে বুঝো আবৃত কেন বললাম, কারণ দেখো 0.323, দেখো এই যে বারবার রিপিট হচ্ছে 323। সো এটা একটা কি আবৃত, শেষ নাই যার, এই জন্য অসীম, এবং আবৃত বারবার রিপিট হচ্ছে, এই জন্য এটা কি অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। এই যে এটা অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। সো এটা হচ্ছে কি একটা, আর আমরা জানি অসীম আবৃত দশমিক ভগ্নাংশ একটা মূলদ সংখ্যা। এটা কি তাহলে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ, এটাকে মূলদ সংখ্যা বলা যায়। আশা করি বুঝতে পারছো। এখন আরেকটা জিনিস দেখো, মূলত সবই বোঝানো হয়েছে, তারপর হচ্ছে তোমাকে আরেকটা জিনিস বুঝতে হবে যে স্বাভাবিক সংখ্যা জিনিসটা কি। তোমরা হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা শুধুমাত্র কি আসে, 0 আসে, ধনাত্মক জিনিস আসে, মানে 0, তারপর কোনো একটা পজিটিভ নাম্বার আর নেগেটিভ নাম্বার। হ্যাঁ, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আর স্বাভাবিক সংখ্যা হবে শুধুমাত্র পজিটিভ নাম্বারগুলো, পজিটিভ সংখ্যাগুলো, মানে 0 আসবে না এখানে। ঠিক আছে, 1 2 3 4, তারপর 50 বলো, 100 বলো, 115 বলো, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার মধ্যে শুধু কি থাকবে না, অর্থাৎ সমস্ত অখণ্ড সংখ্যা যেগুলো আছে, হ্যাঁ তোমার হচ্ছে যেগুলো হচ্ছে কি সমস্ত ধনাত্মক সংখ্যা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। এখানে 1/5 এটা স্বাভাবিক সংখ্যা না। হ্যাঁ, -1/5 এটা স্বাভাবিক সংখ্যা না, -2 এটা স্বাভাবিক সংখ্যা না, এটা পূর্ণ সংখ্যা। স্বাভাবিক সংখ্যা শুধু ধনাত্মকগুলা, আর পূর্ণ সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক এবং 0 তিনটাই, এইটুকু ডিফারেন্ট। পূর্ণ সংখ্যা হচ্ছে কি ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এবং 0, আর স্বাভাবিক সংখ্যা হচ্ছে শুধু ধনাত্মক সংখ্যা। হ্যাঁ, সেটা 1 কোটি হতে পারে, 5 কোটি হতে পারে, হ্যাঁ 2 হতে পারে, 4 হতে পারে, কিন্তু নেগেটিভ হলে সেটার স্বাভাবিক সংখ্যা থাকবে না, সেটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে, কারণ পূর্ণ সংখ্যার মধ্যে ধনাত্মক, ঋণাত্মক এবং 0 আসে। আশা করি বুঝতে পারছো। সো এটা যদি বুঝে থাকো তাহলে তোমাদের বেসিক অনেক কিছুই কমপ্লিট হয়ে গেছে আশা করি। এরপরে যে জিনিসটা আমাদের লাগবে, দেখো এই তো তোমাদের অনুশীলনী 1, আমি এই পার্টে তো সবগুলো করানো যাবে না, আমি হচ্ছে এর পরের পার্টে আমি অনুশীলনী ম্যাথগুলো থেকে শুরু করব। এই যে 9 নাম্বার থেকে শুরু করব, কারণ 8 নাম্বার পর্যন্ত তোমাদের যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে এমসিকিউ। আমরা হচ্ছে 9 থেকে যতগুলা অনুশীলনী ম্যাথ আছে প্রত্যেকটা ম্যাথ খুব সুন্দর করে ইজি ওয়েতে বুঝিয়ে দেবো। প্লাস এই চ্যাপ্টার শেষ করে আমরা হচ্ছে কি করব, এই যে এখানে তোমার 8টা এমসিকিউ দেওয়া আছে,
এই এমসিকিউ সলভ করে দেবো। সো এই পর্যন্ত সবাই ভালো থাকবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর কেমন বুঝতে পারছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, টাটা।